এই দিন দিন না, আরো দিন আছে। এই দিনেরে নিবা তোমরা, সেই দিনেরও কাছে। সময় আর নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। এই সময় একদিন শেষ হবে। সময় শেষ হয়, নতুন সময় আসে, নতুন দিন আসে, নতুন যুগ আসে। হ্যালো পিপল, সময় নিয়ে ইত্যাদি ইত্যাদি নানান ধরনের কথাবার্তা আমরা বলি, আমরা শুনি। আমাদের গান আছে সময় নিয়ে, আমাদের গল্প আছে সময় নিয়ে। আজকে আমরা একটা কবিতা পড়বো, সেই কবিতাটা হচ্ছে সময় নিয়ে। এই কবিতাটা জল্লাদ সময়। এই কবিতাটা লিখেছেন আহমেদ সফা। এই কবিতাটা আমাকে পড়তে দিয়েছে আমার খুবই খুবই প্রাণপ্রিয় প্রিয় একজন বন্ধু, আরাফাত শান্ত। কিছু মানুষজন থাকে না যে এই যে জীবনের যাবতীয় লোভ লালসা, চাওয়া পাওয়া, তারপর এটাকে কি বলে, উন্নতি ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আমাদের কম্পিটিশন থাকে না, কিছু মানুষ দেখবেন থাকে তারপরও যে এই কম্পিটিশনগুলো ওদের গায়েই লাগে না। ওরা কি হয় জানি এটার খুব ঊর্ধ্বে উঠে যায়। খুব সীমিত খাওয়া দাওয়া, খুব সীমিত পোশাক আশাক, কিন্তু পড়ালেখা করতে পছন্দ করে, মানুষের সাথে গল্প করতে পছন্দ করে, চায়ের দোকানে বসে রিক্সাওয়ালার সঙ্গে আড্ডা জুড়ে দিল এবং তার সাথে এতই খাতির হয়ে যায় যে রিক্সা চালক তাকে বলে যে মামা আপনি যদি একদিন আমার বাসায় এসে একটু দুটা পান্তা ভাত খান আমি খুবই খুশি হব। ইয়াস, আমার আরাফাত শান্ত ও বন্ধুটা হচ্ছে আমার ওইরকম। ও নানার কারণে আমার খুবই খাস বন্ধু। ও হচ্ছে মুভি, পৃথিবীর যাবতীয় যত সেরা সেরা মুভি আছে, সিরিজ আছে, আমি একটু অশিক্ষিত টাইপের, আমার তো টাকা পয়সাও নাই, সো এখন তো অনেক কিছু বের হয়ে গেছে, নানা ধরনের ওয়েব সিরিজ, নেটফ্লিক্স, হইচই, ব্লাবলা, তো এগুলো কিছুই আমার নাই। তো দেখা যায় যে পৃথিবীর অনেক সেরা ছবিগুলা আমি হয়তো দেখতে পারি না। তো আরাফাত শান্ত হচ্ছে আমার সেই বন্ধু যে মানে ওর নিজ দায়িত্বে খুঁজে খুঁজে পৃথিবীর যত সেরা মুভি আছে, সেটা দেশের হোক বিদেশের হোক, ইংলিশে হোক, তামিলনাড়ুর ভাষায় হোক, চাইনিজ ভাষায় হোক, জাপানি ভাষায় হোক, যাই হোক না কেন পৃথিবীর যত দারুণ সব ছবি আছে ও আমাকে খুব আগ্রহের সাথে ও আমার সাথে শেয়ার করে এবং আমি মুভিগুলো দেখি। আরাফাত শান্ত, থ্যাংক ইউ ভেরি মাচ, আই লাভ ইউ ভেরি ভেরি মাচ। আর হচ্ছে শুধু ভালোবাসি, শুধু ভালোবাসাই পাবি, আর কিছু পাবি না, ঠিক আছে? আর আমাকে মুভি দিতে ভুলিস না, তুই আমাকে যে মুভি দিয়ে যে আমার মন মানসিকতার জগতের এবং অভিনয় জানা মুভি, একটা মুভি গল্প কিভাবে স্টোরি টেল করতেছে, একটা মুভি কিভাবে একটার পর একটা দৃশ্য আসতেছে, এই যে তুই যে আমাকে সেরা মুভিগুলো দেস আমি ওগুলো দেখে দেখে শেখার চেষ্টা করি। কিন্তু তুই তো জানিস আমি একটা মূর্খ মানুষ, সো একটু সময় লাগবে। তবে আই ডোন্ট নো, হয়তো ভবিষ্যতে কিছু শিক্ষা গেলেও শিক্ষা যাইতেও পারি। সো আরফাত শান্ত, তুই ভালো থাক, তুই জীবনে অনেক 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 হ্যাপি থাক। এই পৃথিবীর সব সুখ যাতে তোর পায়ে সে গড়াগড়ি খায়। আর তুই এখন যেমন আছিস তুই ওরকমই যাতে থাকিস, সব কিছুর ঊর্ধ্বে। তো শুরু করি আজকের কবিতা। আজকের কবিতার নাম হচ্ছে কবিতার নাম হচ্ছে জল্লাদ সময়। এটা লিখেছেন আহমেদ সফা। খড়গ হস্তে নৃত্য করো জল্লাদ সময়। তোমার সুস্থির হওয়া বড় প্রয়োজন। সকলে বিশদ জানে, তবু হয় অন্ধকারে খুন। অস্ত্রহীন, তাই কেউ বিনা খুনে দায়ভাগী হয়। কেন্দ্রহীন হে সময়, ছিন্ন ডানা রাক্ষসীর মতো। শরীর গড়িয়ে চলো এক টানা নীতিহীন বলে। তোমার রথের চাকা ঢেকে দেখো কোন রসাতলে। মূল্যের বৃক্ষের মূলে অহরহ হানছ আঘাত। সময়ের জানু চিরে বেরিয়েছ জারজ সময়। টাটকা মনুষ্য প্রাণ মনে করো খেলার পুতুল। ইচ্ছা মতো ভাঙ্গো তুমি, মর্জি মতো বসাও মাসুল। তোমার গর্ভের পাপে বঙ্গদেশে জেগেছে প্রলয়। দাতাল জন্তুর মতো গর্জমান নির্দয় সময়। তোমার আশ্রয়ে বাড়ে পুষ্ট হয় শুয়োরের দল। যা পারে তছনছ করে দুঃখিনীর অস্তিম সম্বল। শোনো না প্রজ্ঞার বাণী, অনাচারে করোনা সংশয়। সূর্যালোকে পিঠ দেয়া আততীয় লজ্জিত সময়। যা কিছু প্রকাশ্য তুমি বাম হস্তে করেছ গোপন। সমূহ ধ্বংসের বীজ গর্ভাশয়ে করেছ রোপণ। কিন্তু কিছু সত্য আছে কোনো দিনও
লুকাবার নয়। দারুণ না কবিতাটা? খুবই ভালো লাগছে, কবিতাটা খুবই কঠিন। আমি তো মানে এই কবিতা পড়ার খেলায় অনেকগুলো কবিতা পড়ে ফেললাম এবং প্রত্যেকটা কবিতা পড়ার শেষে আমি অনেক পক করি। তো এই কবিতাটা নিয়ে আসলে যে কি পক করবো এটা আমি আসলে নিজেই কনফিউজ। কবিতা আমার খুব ভালো লাগছে। আচ্ছা না, আমরা বলি না যে করোনা কালে 1967 সালে, সেই 1900 সালে বা অমুক দিনে অমুক সময়, আমরা একটা সময়, সময় জিনিসটা আমাদের মানুষের জীবনে খুবই গুরুত্বপূর্ণ, তাই না? যে আজকের এই যে এই মোমেন্টটা, আমি এখন কথা বলছি, এই মোমেন্টটাই এতটুকুই। এই ভিডিওটা শেষ, এই মোমেন্টটা কিন্তু শেষ, এই সময়টা কিন্তু শেষ। তারপরে সময়টা আমি হয়তো অন্য কিছু একটা করব, তখন আবার আমি একটা অন্য একটা আমি বা আমার আমার কাজকর্ম অন্য একটা কাজ হয়ে যেতেছে। আগের এই যে একটু 2 সেকেন্ড আগের আমার এই ভিডিওটা এখন আর নাই, এখন আমি অন্য কিছু একটা করতেছি। মানে সময় এরকম একটা ভয়ঙ্কর ব্যাপার আমার কাছে মনে হয়। তো এই কবিতাটা একদম শুরুতে যেটা আমার কাছে একদম শুরুর 4টা লাইন পড়ে যেটা আমার কাছে মনে হয়েছে, বিশেষ করে খড়গ হস্তে নৃত্য করো জল্লাদ সময়, তোমার সুস্থির হওয়া বড় প্রয়োজন, সকলে বিশদ জানে তবু হয় অন্ধকারে খুন, অস্ত্রহীন তাই কেউ বিনা খুনে দায়ভাগী হয়। এতটুকু আমার শুনে মনে হচ্ছে যে কোনো একটা পলিটিক্যাল কোনো একটা গ্যাঞ্জাম চলতেছে কোনো একটা দেশে বা রাষ্ট্রে, বঙ্গদেশ যেহেতু উনি এটা মেনশন করেছে, সে একটা পলিটিক্যাল সময়টাতে, ওই সময়টা খুব জঘন্য এবং ওই সময়টা খুব ভয়ঙ্কর। উনি ওই সময়টাকে হচ্ছে বর্ণনা করছে যে সময়টা খুব ভয়ঙ্কর, সময়টা এমন ভয়ঙ্কর যে সময়টা একটা জল্লাদ মূর্তি ধারণ করছে এবং সময়টা এতই ভয়ঙ্কর হয়ে যাচ্ছে, একে মেরে ফেলতেছে, ওকে কেটে ফেলতেছে দাতাল জানোয়ারের মতো। এবং ওই সময়টাতে যে মানুষগুলো আছে তারা সবাই দাতাল শুয়োরের মতো হয়ে গেছে এবং সেই দাতাল শুয়োর সবকিছু তছনছ করতেছে। এবং দুঃখিনী একটা মানুষ, একটা দুঃখিনী মা, একটা দুঃখিনী মানুষের যে একটা শেষ সম্বল, একটা অন্তিম সম্বল আমি বলি, এখানে লেখক ইচ্ছা করে প্রবাবলি অস্তিম সম্বল বলেছে। অস্ত যাচ্ছে, শেষ, সেই সেন্সটা হয়তো উনি কতটা ব্যবহার করেছে আমি ঠিক জানি না। কেউ যদি কিছু জানেন এই বিষয়ে তাহলে আমার সঙ্গে শেয়ার করতে পারেন, কমেন্ট সেকশন তো আপনাদের জন্য খোলা গেছে। তো উনি ওই টাইম ফ্রেমটাকে উনি ক্যাপচার করছে যে উনি কোনো একটা সময়ের মধ্যে দিয়ে উনি যাচ্ছিল, ওনার এই উনি যতদিন বেঁচে ছিলেন ওই ওনার ওই জীবন ফ্রেমের মধ্যে কোনো একটা নির্দিষ্ট সময় ছিল, যে সময়টাকে উনি বলতেছে যে ওভারঅল সময়ের জানু চিরে বেরিয়েছে জারদ সময়। কারণ যেহেতু এই সময়টা আমাদেরকে খুব কষ্ট দিচ্ছে, এই সময়টাতে আমরা বাঁচতে পারতেছি না, আমরা নিঃশ্বাস নিতে পারতেছি না, ওই সময়টার কথা বলতেছে। এবং টাটকা মনুষ্য প্রাণকে মনে করতেছো খেলার পুতুল এবং ইচ্ছা মতো তুমি ভাঙছো এবং মর্জি মতো বসাচ্ছ তুমি মাসুল। সময়কে গালাগালি করতেছে। এই যে আমরা করোনার সময়, আমরা যদি এখন বলি যে হ্যাঁ করোনার সময়, হ্যাঁ ওই যে করোনার সময় কি হয়েছিল মনে আছে, এরকম যদি বা শুনি বা যে কোনো মানুষ যদি একটা শুরুও করে যে করোনার সময় শব্দটা যদি বলে, সাথে সাথে কিন্তু করোনার টাইমে কি কি হয়েছিল পুরোটা আমাদের পুরো মনে কি একটা গল্পের মতো চোখের সামনে চলে আসে। কারণ করোনার সময় খুবই খুবই ভয়ঙ্কর অবস্থা ছিল, আমাদের বেশিরভাগ মানুষের কাছে টাকা পয়সা ছিল না, আমরা কাজ করতে পারতেছিলাম না, বেতন পাচ্ছিলাম না, যারা ব্যবসা করে তাদের ব্যবসা বন্ধ হয়ে গেছে। অনেক মানুষের আমাদের পৃথিবীতে এমন ব্যবসা যে ব্যবসাগুলো আসলে সার্ভিস প্রোভাইড করি আমরা, তো এটার জন্য আমাদেরকে মানুষের বাসায় যেতে হয়। যেমন আমাদের নিজেদেরই আমাদের ফ্যামিলি ব্যবসা, ওটা আমরা যে কি ভয়ঙ্কর সময় কাটিয়েছি। এবং না, আমি যদি আরেকটু দুর্বল টাইপের মানুষ হতাম আমার মনে হয় আমার নিজেকে মেরে ফেলতাম, কারণ ওই সময়টা নেওয়ার মতো ছিল না। আমার চাচা মারা গেছে, আমাদের অনেক আত্মীয় আমাদের মারা গেছে ওই সময়, আমাদের একটা আন্টি মারা গেছে, ওনার ছোট্ট একটা বাচ্চা, 1 মেয়ে বাইরে থাকে, এতটুকু একটা বাচ্চা, তার আগের দিন বাচ্চাকে নিয়ে উনি, বাচ্চা তখন কিছু একটা পরীক্ষা দিচ্ছিল প্রবাবলি, তো পরীক্ষাটা খুব ভালো হয়েছে, উনি ওটা নিয়ে তার আগের দিন মাত্র সবার সাথে হইচই করে তার পরের দিন মানুষটা অসুস্থ হয়ে গেল এবং তার পরের দিন মারা গেল। মানে বুঝতেছেন কি ভয়ঙ্কর একটা সময়। ওই বাচ্চাটার দিকে আমরা কেউ তাকাইতে পারি না, কারণ ওর বাবা মারা গেছে। ও যখন আন্টি যখন প্রেগনেন্ট ছিল তখন আঙ্কেল হঠাৎ করে মানে আঙ্কেল খেতে বসছিল, আর আমাদের বাবারা তো খুবই অসচেতন, মানে খালি কাজ কাজ কাজ, সংসার, বাচ্চা কাচ্চা, এদের টেনশনে ওনারা কখনই নিজেদের যত্ন নেয় না, কখন হার্টের প্রবলেম হচ্ছে, কখন ডায়াবেটিস, কখন কিডনি কি, এগুলো কিছুই জানে না। খেতে খেতে এরকম মাথা জাস্ট করলো, হাসপাতালে নিতে নিতে মানুষটা মারা গেল। তখন ও বাচ্চাটা আন্টির পেটে ছিল। ও বাচ্চাটাকে আন্টি তাহলে বুঝেন কিভাবে তিল তিল করে 2টা মেয়েকে উনি মানুষ করছে। তো সেই মানুষটা ঠাস করে আবার মারা গেল, বাচ্চাটা ছোট্ট একটা বাচ্চা। এটা এত ভয়ঙ্কর একটা সময় ছিল। তারপর আমার চাচা যখন মারা গেছে, মানে একটা ভয়ঙ্কর অবস্থা, আমার বাবা মারা গেছে, আমি তো আমার মাকে এরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পাঠাবো না, রাইট? তো আমরা সবাই বাসায় বসে আছে, আমার চাচি তার 2টা ছেলেকে নিয়ে রাস্তায় এগুলো করতেছে। মানে আমরা কতটা ভয়ঙ্কর হারামি হয়ে যেতে হয়েছিল
যে আমি তো এই অবস্থা কিছু তো আমার মাকে বাসা থেকে বেরোতে দিব না, অসম্ভব। আমার আম্মু আমাদের মানে বুঝতেই পারতেছে না পুরো পরিস্থিতিটা কি অবস্থা, মানে কত ভয়ঙ্কর একটা সময় ছিল। সো ওরকমই কিছু একটা ভয়ঙ্কর সময়কে লেখক এই কবিতাটার মধ্যে ক্যাপচার করছে। এবং এখানে আমাকে একটা সবচেয়ে ভালো লাগছে যে সময়, সেই সময়টাকে সূর্যালোকে পিঠ দেওয়া আততায়ী লজ্জিত সময়, যা কিছু প্রকাশ্য তুমি বাম হস্তে করছো গোপন, সমূহ ধ্বংসের বীজ গর্ভাশয়ে করছো রোপণ, কিন্তু কিছু সত্য আছে কোনোদিনও লুকাবার নয়। এই লাইনটা আমার খুব ভালো লাগছে। সময় যে যতই ভয়ঙ্কর সময় হোক, যত পৃথিবীতে আমরা মানুষরা আমরা তো অনেক ভয়ঙ্কর সময় পার করে দিয়ে আজকের এই অবস্থানটায় আসছি, এবং আজকেও আমরা এখন আমাদের মধ্যে অনেক ভয়ঙ্কর সময় যাচ্ছে আমাদের, এবং এই সময়টার মধ্যে এরকম ভয়ঙ্কর কিছু রাক্ষস আমাদের শেষ সম্বলটুকু কেড়ে নিচ্ছে, যারা শুয়োরের ছানার মতো আমাদের উপর ঝাঁপাই করতেছে। আমরা বাঁচতে পারতেছি না, আমরা চলতে পারতেছি না, আমরা কথা বলতে পারতেছি না, রাইট? কিন্তু এই সময়ের এই সত্যগুলা ওরা যতই চেষ্টা করুক না কেন, আরেকটা যখন নতুন সময় আসবে তখন সবাই চিৎকার করে বলবে যে তোমরা জঘন্য ছিলা। এটাই পৃথিবীর ইতিহাস। দেখেন, পৃথিবীর ইতিহাসে সোফার আমরা আজকে যা পর্যন্ত আসছি, যত অন্যায় হয়েছে, যত অত্যাচার হয়েছে, আইনের নামে, ধর্মের নামে আমাদের উপর যত কিছু চাপায় দেওয়া হয়েছে, মানুষ 40 বছর, 50 বছর, 100 বছর নির্যাতিত হয়েছে, 100 বছর নির্যাতন স্বীকার করছে, তারপরে কিন্তু তারা ঠিকই লাথি দিয়ে সবকিছু ঠিকই ভেঙে চুরমার করে দিয়ে আবার নতুন করে স্টার্ট করছে। এবং এই সময় থেকে আপনি আসলে কিছুই লুকাইতে পারবেন না। সময় একটা সময় যে মাটি খুঁড়ে বর্ষা, বৃষ্টি, তারপরে এই যে ভূমিকম্প, নানা ধরনের ন্যাচারাল ডিজাস্টারে কি হয়, অতীতের অনেক কিছুই আমাদের চোখের সামনে চলে আসে, তাই না? কেউ ওটাকে হারায় ফেলতে পারছে, আমরা ঠিকই গবেষণা করে আমরা বাইর করে ফেলতেছি যে কোন আমলে কে ভিলেন ছিল, কে ভালো ছিল, কে কি করেছে, রাইট? সো কোনো কিছু আসলে লুকানো সম্ভব না, কোনো সত্য আসলে কখন লুকানো সম্ভব না। সত্য কোনো না কোনো সময়, কোনো না কোনো যুগে ঠিকই বের হয়ে যাবে। সো আর কি পক করবো, খুবই কঠিন একটা কবিতা। আমি খুবই খুশি হব যদি আপনাদের এই কবিতাটা নিয়ে আপনারা যারা কবিতাটা পড়েছেন বা কবিতা সম্পর্কে আপনারা জানেন, তারা যদি কমেন্টে আমার সঙ্গে শেয়ার করেন কবিতাটা সম্বন্ধে আপনাদের বোঝাপড়ার জায়গাটা কি, তাহলে আমি খুবই খুশি হব। আর ততদিন পর্যন্ত সবাই ভালো থাকেন, টাটা, বাই বাই।